নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। সাফ কথা। নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি রাধা মাধব। শুরু করছি আজকে সাফ কথা। রাজ্যে বিধানসভা ভোট দোরগোড়ায় এবং এই মুহূর্তে সকাল থেকে রাত্রি পর্যন্ত বিভিন্ন প্রার্থীরা নেমে পড়েছেন প্রচারে। এই প্রচারের ফাঁকে এই কর্মব্যস্ততার মাঝেই আজকে আমাদের ভারত টিভির স্টুডিওতে সাফ কথায় উপস্থিত হয়েছেন আমাদের করণদিঘি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী হাজী শাহাবুদ্দিন সাহেব মহাশয়। আমরা তার সাথে আজকে আলোচনায় আসব। শাহাবুদ্দিন দা, আপনাকে ভারত টিভিতে স্বাগত। আপনি তো বিধানসভায় এবার সিপিআইএম থেকে প্রার্থী হয়েছেন করণদিঘিতে। আপনি তো একজন ব্যবসায়ী মানুষ এবং আমাদের কাছে যতটুকু খবর আছে যে হাজী শাহাবুদ্দিন ওই অঞ্চলের মানুষের সুখে দুঃখে সবসময় থাকেন এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু ব্যবসায়ী থেকে আপনাকে রাজনীতিতে আসতে হলো কেন? এটা কেন চিন্তা করলেন? অনেক কিছু আমাদের এলাকায় সরে গেছে, যেটা বলা যায়। আচ্ছা, আমরা স্কুলগুলো ফাঁকা হয়ে গেছে, আচ্ছা, বেশ। টিচার নেই। তাতে কিছু জায়গা আছে যেটা রাজনৈতিকভাবে ওটা মোকাবিলা করে ওই জমিগুলোকে বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, মানে শিক্ষা ব্যবস্থাটা একদম খারাপ হয়ে গেছে আপনি যেটা বলছেন। আচ্ছা। দ্বিতীয়, আগে আমাদের মধ্যে মানুষের মধ্যে যে একটা সুন্দর সদ্ভাবনা, মানুষের সঙ্গে মানুষ চলতো, আজকাল নতুন জেনারেশনের মধ্যে কিছু ছেলে কে আমরা হয় বুঝাতে পারছি না, কোথাও আটকে যাচ্ছি, আর না হলে তাদের রাজনৈতিকভাবে তারা হয়তো একটু অন্য ধরনের মানুষকে কিছু কিছু জায়গায় মানুষ মনে করছে না, অসম্মান করছে। সেটাকে ফিরিয়ে আনার জন্য একটা এই রাস্তায় আছে। রাজনৈতিকভাবে আমার করণদিঘির কথা কে বলবে? তাহলে আমাদের যদি সেটা রাজনীতির প্রশ্ন যদি শুধুমাত্র হতো, এবং দেখা যাচ্ছে যে সিপিআইএম এই মুহূর্তে রাজ্যে কোনো এমএলএ সিপিআইএম এর নেই, অথচ আপনি এমন একজন ব্যক্তি, তিনি যেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তিনি আবার সিপিআইএম কেই চয়েস করলেন, অন্য কোনো রাজনীতিকে করলেন না। আপনি কেন করলেন সিপিআইএম? অন্য কাউকে তো করতে পারতেন। আমি 2003 সালে পঞ্চায়েত সমিতি মেম্বার ছিলাম সিপিআইএম থেকে। তখন আমার বাবা বেঁচে ছিল, মা বেঁচে ছিল, আমার বড় দাদা ছিল সাথে। আমার বড় দাদা মর্তুজালির সাথে সুব্রত মুখার্জি এবং নির্মল মুখার্জির একটা আলাদা সম্পর্ক ছিল তাদের মনের। আমার দাদা কথায় কথায় যখন তখন নির্মল দা মনোদার কথা বলতো এবং হাজী সজ্জাদের কথা বলতো, এরা খুব ভালো লোক। আমার দাদা চাইনি, বাবাও চাইনি যে আমি রাজনীতিতে আসি, কিন্তু এটা ধরেন আমার সময়ের কাল বলেন। মনোদা একদিন হঠাৎ করে বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছে আমার দাদা মর্তুজালিকে বলছে শাহাবুদ্দিনকে লাগবে, তুমি আমাকে দিয়ে দাও, তোমার ভাইটা একটু রাজনীতির মধ্যে ওকে নিয়ে যাবো আমি। আমার বাবা মা এরা কিন্তু সহজে কেউ পঞ্চায়েত সমিতিতে আপনি দাঁড়ালেন। তারপরে যাই হোক, দাদা বললো, মনোদা বলেছে দাঁড়াতে হবে। এবং তখন জিতেছিলেন? হ্যাঁ, আমি জিতেছিলাম। পার্টি আমাকে পূর্তের দায়িত্ব দিয়েছে। কোন সালে? 2003 থেকে 2008। আচ্ছা। তো ওই সময় আমার শ্রদ্ধেয় উমাপদ দাস সভাপতি ছিলেন, আমি পূর্তের কর্মাধ্যক্ষ ছিলাম। আমাদের দুইজনের প্রসেস ছিল একটা খুব সুন্দর। তখন পঞ্চায়েত সমিতির বডিটাও খুব ভালো ছিল, বিরোধী পক্ষে যারা ছিল তারাও ভালো ছিল, বাক্কার, আবু বাক্কার, তারপরে আপনার শাহাবুদ্দিন নাম ছিল আরেকজনের বিরোধী দল নেতা। ওরা আমাদের সঙ্গে কোঅপারেট করতো। এমনকি হাফিজ ইকবাল যে বিলাসপুরে আছে, ওর বউ পঞ্চায়েত সমিতি মেম্বার ছিল। আমরা উন্নয়নমূলক কাজের সময় আমাদের তখন একটা বডি, মানে তখন বিরোধীকে আর পক্ষে এটা তখন বুঝতে অসুবিধা হতো না, কারণ সবাই উন্নয়নের পক্ষে কাজ করার পক্ষে সবাই ছিল। করেছি আমরা কিছু।
ওই সময় কিছু এমএসকে স্কুলগুলো করেছিলাম, আচ্ছা 13টা পঞ্চায়েতে 13টা, এসএসকে স্কুলগুলো করেছিলাম। ওই সময় 8 চলে গেল। 8-এ আমার মনোদয় হঠাৎ করে আমাকে একদিন গেলাম যে দাদা রাজনীতি থেকে আমার একটু অসুবিধা হচ্ছে, একটু শরীর। তখন আমার জালালদা বেঁচে ছিল, অশোক সিং বেঁচে ছিল, অশোক সিং আর আমার আরেকজন দাদা কামাখ্যা দাস, উনিও বেঁচে ছিলেন। আমি গেলাম ওদেরকে বুঝাতে যে এবার আমাকে অব্যাহতি দেন, আমার একটু অসুবিধা হচ্ছে। ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছিল নাকি? ঠিক সেটা বলবো না, কারণ আমি এখনো যেভাবে কাজ করি তখনও ওইভাবেই করতাম। আমি ছোট থেকে একটু অন্যরকম ছিলাম। বাবা আমাকে বলবো যে খুবই ভালোবাসতেন আর কি, কিন্তু আমাকে আবার কোনো কোনো সময় বলতো আজকে টাকা হারিয়েছিস তুই। মানে আমার কোথাও কোথাও কোনো রোগী পেশেন্ট ওষুধ কেনার জন্য আটকে আছে, তো আমি 50 টাকা দিয়ে দিলাম, না ওষুধটা কেন। বাড়িতে গিয়ে হিসাব দিতে গিয়ে যখন বলতাম 50 টাকা নাই, কোথাও কোথাও হারিয়ে গেছে। তো এই কথাটা ওরা বুঝে নিত আমার কথাটা, কাউকে না কাউকে কিন্তু ও আমাদের এই কথাটা বাবা মা দাদা দাদা মাঝে মধ্যে আমাকে এই কথাটা ইয়ার্কি করতো আর কি। এই যে হাজী শাহাবুদ্দিন সম্পর্কে আমাদের একটা যেটা শুনেছি আমরা মানুষের কাছে, যে আপনি অনেক সেখানকার ফ্যামিলিকে কর্মসংস্থানের মধ্যে নিয়ে এসেছেন, কাজ দিয়েছেন। তো কিভাবে ওনাদেরকে সেখানে আপনি করমদিঘি অঞ্চলে কাজ দিয়েছেন মানুষ, কি কি কাজ করে? একটু বলি আপনাকে, পূর্তের কর্মাধ্যক্ষ যখন ছিলাম তখন আমাদের একটা অনারিয়াম ছিল। আচ্ছা, আমি অনারিয়াম কোনোদিন নিইনি। বিডিও সাহেবকে বলতাম আপনার চয়েসে যে ওসব দারিদ্র যারা আছে তাদের মধ্যে আপনি দিয়ে দেন, ও দিয়ে দিত। আর আমার ওই সময় যে আপনার নিজস্ব অনারিয়াম যেটা, সেটা আপনি ওদের মধ্যে গরিব মানুষদের মধ্যে বিতরণ করে দিতেন। আর ওই সময় অফিসার দুটো ছিল, সত্যি এইরকম অফিসার খুব কম হয়। যেমন ছিল আপনার দেবাশিস দাস একজন, আর একজন ভদ্রলোক ছিল সামিউল আলম, উনি ট্রান্সফার হওয়ার পরে সামিউল এলো, ও খুব ভালো জেন্টলম্যান ছিল। ওরা আমাকে কোনো কোনো সময় ইয়ার্কি করতো। এবং মানুষকে যে রোজগারের মধ্যে আনা বিভিন্ন পরিবারকে, সেখানে মানে আপনাদের ওই বিড়ি ফ্যাক্টরি একটা বোধহয় আছে, সেখানে অনেক লোক কাজও করে, তারা বোধহয় কর্মসংস্থান হচ্ছে। কত লোক সেরকম কাজ পাচ্ছে সেখানে? ধরেন মোটামুটি আমি তো আরেকটু এর মধ্যে বলে দিই, রাজবংশী পরিবারে ঢুকতাম, ঢুকে আমি আমার বন্ধু যারা ছিল তারাকে একটু মানে সাথী যারা স্কুলে আমার সঙ্গে পড়েছে, যাদের সঙ্গে আমি পড়েছি, ওনাকে বকাবকি করতাম। এই তোর বোনটাকে বল স্কুলে তো যাচ্ছে, ফাঁকা টাইমে একটু বিড়ি বাঁধতে শেখা। তো এইভাবে আজকে রাজবংশীদের মধ্যে যদি আমি খুঁজে দেখি, মানে আজকে গোকুলদার সঙ্গেই মেলাচ্ছিলাম, প্রায় 14 থেকে 15,000 বিড়ি শ্রমিক আছে রাজবংশীদের মধ্যে। এক সময় একটাও ছিল না, মানে 15 থেকে 16,000 এখন করমদিঘির মধ্যে, করমদিঘির মধ্যে রাজবংশী পরিবার, রাজবংশী সম্প্রদায়। এবং কিছু যারা রাজবংশী নয় এমন কিছু আছে। এটা দেখেন, অ্যাকচুয়ালি বিড়িটা আমাদের শেরশাহবাদী মুসলিম ভাটিয়া যারাকে বলে, এরাই কিন্তু এখানে প্রথম স্টার্ট করেছিল এখানে। তারপরে আস্তে 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 চতুর্দিকে স্থানীয় মুসলিম, তারপরে আপনার রাজবংশী এবং নম যারা আছে আমার ভাই রিফিউজি যারাকে আমরা বলি, ওই ভাগের মধ্যেও এখন আস্তে আস্তে মানে বিড়ি শ্রমিক বলতে আমাদের রাজ্যে কিন্তু করমদিঘি প্রথম স্থান অধিকার করে আছে নাকি? না আছে আরো বেশি? হ্যাঁ, ধরেন না অ্যাভারেজ প্রায় পরিবারের মধ্যে আছে, তবে মুসলিম পরিবারের মধ্যে সব থেকে বেশি আছে, সব থেকে বেশি। আর এটা নিয়েও রাজনৈতিক ভাবে একটু আমি বলি আপনাকে, বামফ্রন্ট আমলে একটা দমহানাতে আমার ওষুধের দোকান ছিল, ডিসপেন্সারি। এরা প্রতি মানে সপ্তাহে 6 দিন মার্শাল গাড়ি নিয়ে গ্রামে গ্রামে যেত এবং মহিলাদের যার যেখানে যেটা ওষুধের প্রয়োজন ছিল সেটা এরা সরবরাহ করে দিয়ে আসতো, মোবাইল টাইপের আর কি, যেটা এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনার আসল বাড়িটা কোথায়, মানে করমদিঘির কোন জায়গায়? করমদিঘি দমহানা অঞ্চলের মধ্যে ভুলকি গ্রাম। ভুলকিতে? আচ্ছা, আপনি কি ভুলকিতে ছোটবেলা থেকে ভুলকিতেই আছেন নাকি? আমার জন্মই ভুলকিতে। আচ্ছা, জন্ম থেকে ভুলকিতেই আছেন না? হ্যাঁ।
এবং সেখানে মানুষদের মধ্যে তাহলে কর্মদিঘি হ্যাঁ, আমার তো সকালবেলাটা কাটে মানে আমাদের ভুলকে মোড়ের মধ্যে আচ্ছা। চায়ের দোকানে। তো ওখানে দুটা পার্ট আছে, রোডের একটা পার্ট হচ্ছে আপনার আমরা মুসলিম থাকি, একটা পার্টে রাজবংশী ভাইয়েরা থাকে। আচ্ছা। তখন আমার গুরু ধরতে পারেন বা দাদু বলতাম আমাকে, আমরা বিদ্যানন্দ সিনহা, উনি 2 বার সভাপতি হয়েছে করমদিঘি পঞ্চায়েত সমিতিতে। ওরা ওদেরই আদর্শগুলোকে আমরা সব ফলো করতাম। যখন বিদ্যানন্দা মারা গেল, ওর বড় ছেলে মারা যাওয়ার 4 দিন পরে আমাকে গিয়ে বলছে, কাকা বাবার শ্রাদ্ধের তো টাকা নেই। আমি বললাম, তোর বাবা মাস্টার ছিল, 10 বছর সভাপতি থাকলো, তা আজকে শ্রাদ্ধের জন্য টাকা নেই, কি বলছিস? তো বলছে, বাবার অ্যাকাউন্টে দেখি 13,000 টাকা আছে, 30,000 টাকা খরচ হবে, কি করবি এবার? তা আমি 5,000 টাকা ধার দিলাম ওকে, আর 3 জন মিলে আরো ওকে বাকি টাকাটা ধার দিয়ে চালিয়ে দিলাম। ও আবার পরে আমাদেরকে টাকাটা ফেরত দিয়েছিল। মানে এইভাবে মানুষের পাশে আপনি থাকেন সব। আচ্ছা, এবার নির্বাচনে যখন প্রতিদ্বন্দ্বিতা করছেন, করমদিঘিতে আপনার প্রতিপক্ষ আপনি কাকে ভাবছেন? আমি প্রতিপক্ষ জনগণকে। জনগণকে। আমার সেই ক্ষেত্রে মানে কার সঙ্গে কন্টেস্ট, মানে আপনি যদি প্রথম নিজেকে ভেবে রাখেন প্রথমে, তাহলে সেকেন্ডে কে থাকবে? আমি প্রথম সেকেন্ড কোনোটাই ভাবছি না, জনগণ যাকে চাইবে দেবে। না, সেখানে আমি একটা বিরোধী প্রতিপক্ষ কি থাকবে না যার সঙ্গে আপনাকে ফাইট করতে হচ্ছে? মানে আপনি রাজনীতিতে এলেন কার জন্য? মানে যে জায়গাটাকে আপনার অসুবিধা হচ্ছিল যে আমার করমদিঘির মানুষ পরিষেবা পাচ্ছে না, সেটা কার জন্য? এবার এখানে অনেকগুলো কথা আছে। কিছু আমাদের মধ্যে মুসলিমদের মধ্যে মৌলানা বলি না, আচ্ছা, ওরা মাঝে মধ্যে আমাকে জালসায় গেলে বকাবকি করতো যে আর কতদিন পিছিয়ে থাকবা, একটু আগে বাড়ো, সমাজটা দেখো। কিছু যেমন ধরেন আপনার আমার আদিবাসী বন্ধু আছে, তারাও আমাকে বলতো, আমার রাজবংশী ভাই যারা আছে তারাও আমাকে বলেছে, আমার নবশূদ্র ভাই অনেকে আমাকে উৎসাহ দিয়েছে। মানে আমার করমদিঘিতে যে আমরা যতগুলো সম্প্রদায় বসবাস করি, কেউ না কেউ আমাকে সব সম্প্রদায়ের লোক কিন্তু উৎসাহ দিয়েছে, তবে দাঁড়াতে হবে। না, তা তো উৎসাহ দিয়েছে, এবং আপনাকে যখন উৎসাহিত করলো তখন রাজনীতিতে কোনো একটা অশনি সংকেত দেখা যাচ্ছে যে বিপদ, কোনো রাজনীতিবিদ যারা সেখানে মানুষের পাশে থাকছে না, তো সেই লোকগুলোকে মানে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তো আসা। জিনিস আমার করোনা যখন এলো আমার দেশে, যখন লকডাউন হয়ে গেল, তখন আমি কমিউনিস্ট পার্টি রায়গঞ্জ থেকে নিয়ে করমদিঘি পর্যন্ত, ডালখোলা পর্যন্ত, এর আগেই দেখেছি মানুষের পাশে থাকতে। আজকে যারা বড় বড় লেকচার দেয়, এরা কিন্তু সময়ে মানে কিছুই করলো না, শেষ দিকে এসে একটা পেরেক মেরে বলছে যা আছে আমি করলাম সব। সেক্ষেত্রে শাসক দলের যে প্রার্থী, তাকে আপনি কিভাবে দেখছেন? আমি কোনো ওটা দেখি না ওকে, কোনোভাবেই দেখি না ওকে। কারণ আমি দেখেন, আমি আজ পর্যন্ত 276 মানুষের মধ্যে একটা কথা আছে যে দোদণ্ড প্রতাপ শাসক শ্রেণীর, যে উনি একে অনেক ডেভেলপমেন্ট করেছেন, উন্নয়ন করেছেন, রাস্তা করেছেন, ড্রেন করেছেন, তারপরে করমদিঘিতে অনেক আরো উন্নয়নের কাজ করেছেন, ব্রিজ করেছেন, এরকম প্রচার হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি তাকে কি ভাবেন? আপনার চোখে কেমন তিনি? মানুষ তার প্রতি সহানুভূতি নেই। আচ্ছা, জনগণ যদি ও ভালো হতো তাহলে আমাকে, যেমন ধরেন গোকুলদাকে, গোকুলদা আমার ওখানে 15 বছর এমএলএ থেকেছে, হাজি সাজ্জাদ এমএলএ থেকেছে, সুরেশদা এমএলএ থেকেছে। তাদের মুখের ভাষার এত মধু ছিল যে তাদের কথা কাজ সব হবে এটা আমি মনে করছি না। কোনো সব নেতা সব কাজ করতে পারবে এটা আমি কোনোদিন বিশ্বাস করি না। তবে তার ব্যবহারে আমরা খুশি থাকতাম। যে হাজি সাজ্জাদের কাছে কোনো সময় একদিন একটা কাজে গেছিলাম, ও বললো বাবু এই ক্ষমতা আমার কাছে নেই, তো ও আবার ইয়ার কি করে বললো তুই এটা মনুর কাছে চলে যা। এই যেমন সুব্রত মুখে, উনি আমার বয়সে বড়, ও বলে মনুর কাছে চলে যায়, আমি তখন চলে গেলাম। তো এইরকম হয় আর কি। তবে এর ভাষাগত ভাবে মানুষ খুশি নেই ওর কাছে, মানে মানুষ ভাষাতে খুশি নেই, শাসক শ্রেণীর ক্যান্ডিডেট হয়েছে। আরেকটা জিনিস দেখেন, ওখানে আমি বলি আপনাকে, যদি বলি ওনার বউ যখন হেমতাবাদে দাঁড়াই, তখন এখানে ওবিসি ছিল, করমদিঘিতে যখন দাঁড়ালো তখন হয়ে গেল এসসি।
তাতে একটা সম্প্রদায় ওকে নীল করে দেবে ভোটে, সেটা হলো রাজবংশী। আচ্ছা, মানে এই জিনিসটাকে রাজবংশীরা মেনে নিতে পারছে না? না, কোনো মতেই পারছে না। ওরা প্রতি বছর এমনকি 6 মাস 4 মাস পর পর ওরা কিন্তু হ্যান্ডবিল বের করতেই আছে, বের করতেই আছে। বলে আমরা কোর্টে পারবো না, পারছি না, তাহলে জনগণের কাছে খবরটা রাখতে পারবো। হাজী শাহাবুদ্দিন যেদিনকে নমিনেশন সাবমিট করলেন সেদিনকে আমরা দেখলাম যে কম করে হয়তো আনুমানিক প্রায় 200-র মতো গাড়ি আপনার সাথে ছিল। সম্ভাবনা তারও বেশি ছিল, তারও বেশি ছিল, হ্যাঁ, কম নয়। আচ্ছা, এই যে গাড়িগুলো, এগুলো কি মানে আপনি বা আপনার দল তারা কি সেই নির্ধারিত করেছিল নাকি মানুষ স্বতঃস্ফূর্ত? আমরা 6 জন জানতাম। আচ্ছা, আমাকে আমার রাজু ঘোষ ডেকে বললো যে 2 তারিখে শাহাবুদ্দিন দা আমরা যে নমিনেশন করতে চেয়েছিলাম ওটা 4 তারিখে করবো। আচ্ছা, ঠিক আছে। তা আমার গ্রামে আমার বাবার বয়সের 2 জন বেঁচে আছে, তাদের কাছে গেলাম যে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন জিততে পারে বিধানসভায়। ওরা আবার ওইখান থেকে 2-1টা ছেলে শুনলো, নমহনা পঞ্চায়েতের কিছু ছেলে, আস্তে 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 কথা বলে। আর আমরা এই 6 জন থেকে 8 জন জানতাম। আমাদের ইচ্ছাও ছিল যে না, বেশি কেউ যাবে না। এই যে গাড়ি দেখেছেন যেটা, এটা কিন্তু আমাকে বলে কেউ আসেনি। আচ্ছা, সবাই নিজের মানে যেটাকে আবেগ বলে আর কি, সেই আবেগে উঠে এসেছে। মানে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এবং আমাকে এখন পর্যন্ত সবাই করণদিঘিরই মানুষ নাকি বাইরের লোকের ছিল? না, করণদিঘি। করণদিঘি। কিন্তু এত গাড়ি করণদিঘি থেকে আপনার আছে, 200-র উপরে গাড়ি, সেক্ষেত্রে কি অন্য জায়গা থেকে কোনো এমন কোনো গ্রাম নেই সে গ্রামে 2টা-4টা গাড়ি নেই এখন। আচ্ছা, আছে। মানে সব আর 276টা ওয়ার্ড আছে। যেমন ডালখোলা থেকেই 42খানা গাড়ি এসেছে। আমাকে যা বলেছে, একজন বললো 42খানা গাড়ি এসেছে। তা আমি ভাবছিলাম হয়তো আজকেই আমার ইলেকশন শেষ হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত আমাকে কেউ একটা ভাড়ার জন্য ফোন করেনি বা আমার কাছে কেউ খাওয়ারও পয়সা চায়নি। আমি এটাই তাদেরকে স্বতঃস্ফূর্ত ভালোবাসা দিয়ে আপনার পাশে এসে দাঁড়িয়েছে। আরেকটা জিনিস আমরা দেখছি যে আপনি তো সংখ্যালঘু সম্প্রদায়েরই প্রতিনিধি, এবং আমাদের কাছে যেটুকু খবর আছে সঠিক কিনা জানি না, যে আপনি ভারত সেবা আশ্রমের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাদের কেউ বিভিন্নভাবে আপনি সহযোগিতা করেন। আমি তো সেই ব্যাপারে আপনি কি মানে এটা করছেন? তো মানে আমি একটু বলি, বলুন তো এটা কি ব্যাপারে। আমি যাকে আমার মানে ধর্মীয় ভাবে যাকে আমি গুরু মনে করি, তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওর আদর্শটাই আমার কাছে সব থেকে বড়। উনি যে বলেছেন কথাগুলো, তাতে উনি কিছু কিছু কথা বলেছেন। একটা কথা বলেছেন উনি, তোমার পড়োশি যদি কোনো কারণে না খেয়ে মারা যায় তাহলে তুমি কোনোদিন জান্নাত দেখতে পাবে না। আচ্ছা, বুঝলেন? এখানে তো কোনো সম্প্রদায়ের নামটা ধরে দেয়নি, যে ওখানে হিন্দুও থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, ইহুদি থাকতে পারে। আমার প্রতিবেশী যদি আমার কথায় দুঃখ পাই তাহলে আমি জান্নাত পাবো না। সেখানটায় খুব ভয় লাগে আমাদের, যে আমি যেখানে যাচ্ছি আমার কথায় যদি কেউ দুঃখ পায়। সেদিন হলো কি আমার এখানে সন্টুদা, ওকে আমি বললাম যে ভারত সেবাশ্রম চলেন তো একটু ঘুরে আসি। এটা হচ্ছে আপনার সম্ভবত 2020। আচ্ছা, গেলাম দেখতে, একটা বাচ্চাকে জিজ্ঞেস করে, বাচ্চাটা সামনে আছে, তোর বাড়ি কোথায় রে? তো আমার করণদিঘি মানে বাজারগাঁও 1, বাজারগাঁও 2 ওই গ্রামের কথা বললো। একটা খ্যামপুর বলে গ্রাম আছে। আচ্ছা, তা আমি বললাম তোর নাম কি? তো ওর নামটা বললো, কি মুর্মু যেন নামটা বললো। আমি পকেট থেকে মোবাইলটা বের করে, আমার এক বন্ধু আছে ওখানে জোসেফ মুর্মু, ওকে আমি ফোন করলাম। তো বলে হ্যাঁ আছে, ওই ছেলেটার মা বাবা কেউ নাই। আচ্ছা, আমি আবার রাস্তা থেকে আবার ভারত সেবাশ্রমে ঘুরে গেলাম। এ তো মহান কাজ। রাস্তা থেকে কুড়িয়ে যার কেউ নেই, তারাকে মানুষ করছে। তো এখানে ভারত সেবাশ্রম আমার কাছে তো মানে আমি মনে করি আমার পুণ্যভূমি, যারা এত সুন্দর কাজ করে। এখানে হিন্দু মুসলিম তো আমি বুঝতে পারলাম না, মানুষের এত সেবা করছে যেখানে। তা আমি ওখানে যাই মাঝে মধ্যে, যেখানে মানব সেবা করছে আপনি সেখানে আকৃষ্ট করেন সেই হিন্দু। যেমন আমার কাছে ভারতীয় হিরো হচ্ছে স্বামী বিবেকানন্দ, ওর অনেকগুলো বই আমি পড়ি।
পড়েছি তার কাছ থেকে। আমি স্বামী বিবেকানন্দ তো বাংলার ছেলে, বাংলাতে অত সম্মান পায় না, কিন্তু বাংলার বাইরে যত সম্মান হয়, আমি ছত্তিশগড়ে প্রায় জায়গাতে দেখি ওর মূর্তি লাগানো আছে। এমনকি রায়পুর এয়ারপোর্ট যে স্বামী বিবেকানন্দের নামে আছে। এই যে এখন যে ভোট, সেই ভোটের মধ্যে তো আমরা দেখলাম যে একটা ধর্মীয় মেরুকরণ তৈরি হয়ে গেছে অলরেডি। যে যারা বলছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং বিরোধীরাও বলছে যারা, যে হিন্দু ধর্মকে নিয়ে মেতে উঠেছে বিজেপি এবং সংখ্যালঘুদেরকে নিয়ে আবার চলছে শাসক। এইবার এই দুজনের যে মধ্যে সিপিএম যারা নিরপেক্ষ থাকে, যারা বলছে যে সর্বধর্ম সমন্বয়ে চলছে যারা, তাদের বক্তব্য হিসেবে হাজী শাহাবুদ্দিন কি বলবেন এই ভোটে, এই দুই জনের মাঝখানে আপনি কি বলবেন? এইখানে আপনার আগে যে প্রশ্নটা করেছিলেন, এখানে আমি সিপিআইএম পার্টি কেন বেশি না, আমি তো শূন্য দেখে এসেছি, কিন্তু তারা তো এখানে 34 বছর ছিল, তাদের কিছু আদর্শ দেখেছি। কোথাও কিছু হলে এরা ঝাঁপিয়ে পড়তো, আর এরা করে কি পুলিশকে পাঠিয়ে দেয়। কারা? যখন বর্তমান শাসক। আচ্ছা। বা যারা এখন বাইরের থেকে বলছে, যারা বিভাজন করছে। করণদিঘিতে আমার একটা সময় গেছে যে দুর্গা পূজার সময় 100 মতো আমার কাছে নিমন্ত্রণ আসতো। আচ্ছা। এইবার হয়েছে প্রথম দুর্গাপূজার নিমন্ত্রণ পত্রগুলো আসতো। হ্যাঁ, আমি 40-45টা যেতে পারতাম। যেতেন? আচ্ছা। সেখানে কি আপনার ভালো লাগতো না? ভালো তো অবশ্যই লাগে, আমি যাবো কেন। এইগুলো যাওয়ার পরে আসতাম। এইবার হয়েছে 65। তাহলে আমি ভাবলাম কিছুটা হলেও মানুষকে এরা খারাপ মন্ত্র, খারাপ কথা বলে বলে একটু দূরাদূরি করতে পেরেছে। আমি এটাকে আবার এক জায়গায় করার চেষ্টা করব। যেমন আগে আমরা ছিলাম হিন্দু মুসলমান ভালোবাসা নিয়ে চলতাম, সেটাকে আবার ওই জায়গায় নিয়ে যাবো। আমি শিশু সদনে যাই, এখানেও গিয়ে এবার হঠাৎ করে আমি আসলাম একদিন, এখানে 2-4টা বন্ধু বান্ধব আছে, আমার লিচু বাগান আছে, লিচু নিয়ে আসলাম। এই সম্প্রদায়ের সাথে করে নিয়ে চলে গেলাম শিশু সদনে। ভারত সেবাশ্রমে কিছু বাচ্চাদের লিচু দিলাম। আবার শিশু সদনে গিয়ে আমি সব বাচ্চাকে 5টা-4টা করে লিচু দিতে দিতে সব 180 জন বাচ্চা ছিল সেদিন। আবার ঈদ যেদিন হয়, আমি ভারত সেবাশ্রমের বাচ্চাদেরকে কিছু মিষ্টি সময় খাওয়াই, যেমন আমার গ্রামে আমরা আমার নিজের বাড়িতে খাই। আমি সেটাকে ওই বাচ্চাগুলোকে নিজের মনে করে চল এখানে, ওরাও মিষ্টি খাই, যার মা নেই বাবা নেই, রাস্তায় পড়ে থাকতো, আরে একটা ঠিকানায় তো আছে ওরা। আমি চলো আমার গ্রামে, যেমন আমার বাড়ির পরিবারে মিষ্টি খাচ্ছি, আমার পরিবার মনে করে ওই বাচ্চাগুলো খাচ্ছে। এই যে সম্প্রতি আরেকটু যে এসআইআর, একটু এসআইআর নিয়ে আমরা আসি, যে এসআইআর সম্পূর্ণ প্রায় হলো এবং এখন যেটা হচ্ছে ট্রাইব্যুনালে যাচ্ছে সব। এই এসআইআর সম্পূর্ণ হওয়ার পরে দেখা গেল যে সারা রাজ্যে 91 লক্ষের মতো মানুষের নাম বাদ চলে গিয়েছে। এর মধ্যে আপনার করণদিঘিও আছে। তো এই করণদিঘিতে আপনার এই প্রভাবটা এসআইআর কিভাবে পড়ছে? এসআইআর দেখেন, এটা বুঝে গেছে মানুষ সবাই। 2002 সালে এসআইআর হয়েছিল, তখন তো মানুষ বুঝতেই পারেনি। এবার মানুষ বুঝতে পারলো, যেমন শাসক থাকবে তেমন হবে। আজকে 2006 সালে বা 4-5 সালে সম্ভবত আমার মুখ্যমন্ত্রী যখন স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মারে, ওইটা আমাদের সামনে আবার উঠে আসে। আর দুঃখ লাগে কোথায়, যখন একটা সম্প্রদায়কে টার্গেট করে কথা বলে। উনি তো সবার মুখ্যমন্ত্রী, মানে এবার তো টার্গেট হয়েছে নাকি? এবার দেখেন আপনি, আমি যতটুকু জানি, যতগুলো আমার করণদিঘিতে 66,000-এর মধ্যে প্রায় 63,000 মুসলিম সম্প্রদায়ের ভোটগুলো ক্যান্সেল ছিল, মানে জুডিশিয়ালে ছিল, মানে বিচারাধীন, আর কিছু ডিলিটে গেছিল। যারা ডিলিটে গেছে আবার নতুন করে, মানে 66,000 টোটাল গিয়েছে, তার মধ্যে 63,000 সংখ্যালঘু সম্প্রদায়। তো এই জায়গা থেকে কি আপনার ভোটের কোনো প্রভাব পড়বে বা ক্ষতি হবে? না, আমি মানে সিপিআইএম এর ভোটে কি কোনো ক্ষতি হবে না অন্য কারণ? না, সবার ক্ষতি হবে, সবারই ক্ষতি হবে, সবারই ক্ষতি হবে। কিন্তু লাভ হবে কার তাহলে? দেখেন, ওরা যে লাভটা চেয়েছিল সেটা হবে না। ওরা তো বিজেপি যেটা চেয়েছিল, বিজেপি বা টিএমসি। আচ্ছা, মানে ওরা দুজনে, মানে এটাকে, মানে আপনাদের অনুমান কি এরা দুজনে মিলেই কি এটা করেছে?
আমরা তো তাই ধরবো, আচ্ছা, প্রতিবাদ করতে পারছে না কেউ। হ্যাঁ, সেদিন দেখলাম মোফাক্কেরুলকে অ্যারেস্ট করলো, আমার মুখ্যমন্ত্রী গর্ব করে বলছে আমার সিআইডিতে অ্যারেস্ট করেছে। এইগুলো কথা কেমন লাগে শুনতে। আবার তো বলছে যে বিজেপি আবার ছবি পোস্ট করে বলছে যে মোফাক্করুল সে হচ্ছে তৃণমূলের মুখ্যমন্ত্রীর সভাতেও আবার তাকে দেখা যাচ্ছে বিভিন্ন না, দেখেন একটা লোক যখন জনসেবা করতে চায়, যাদের ইচ্ছা থাকে, ওরা তখন দল দেখেন না, ওরা মানুষ দেখে। আমি অনেকবার অনেক তৃণমূলের বাড়িতে গেছি, ওরা ডাকে আমাকে, যায়, আমি এখনো যাই। তা আমি ভোটে দাঁড়িয়েছি, আজকেও কোনো তৃণমূলের লোক আমাকে বলেছিল একটু আমার বাড়ি আসবে, তাহলে আজকে পারবো না, আগামীকাল যাবো ওর বাড়ি। এই তৃণমূল যে সম্প্রতি যে ঘোষণা করেছে লক্ষ্মীর ভাণ্ডারের যে বৃদ্ধি, যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা 1000 ছিল 1500 এবং 1200 থেকে 1700, তারপরে যুবসাথী নতুন করে চালু করলো, এবং সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় আরো ঘোষণা করে দিয়েছেন যে দুয়ারে স্বাস্থ্য। এই সব কিছু দিয়ে কি কোনো এফেক্ট হবে ভোটের? আমি একটা কথা বলি, এইগুলো মানুষকে কিছুক্ষণের জন্য বানা যায়, সব সময়ের জন্য হয় না। আচ্ছা বলেন, এগুলো তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায়, তার বেশি আমার ছেলে আছে, আমার বয়স হয়ে গেছে, ছেড়ে দেন, আমার ছেলে যে আছে তার 2টো বাচ্চা আছে, ওর ছেলের ভবিষ্যৎ তো চিন্তা করবে। তো 1500 টাকা লক্ষ্মী ভাণ্ডারে পড়ে থাকবে না ওর ছেলেকে লেখাপড়ায় করে কিছু কর্মসংস্থান খুঁজবে? তো এইরকম তো প্রতি পরিবারে আছে, দিচ্ছে সেটা নিয়ে নিচ্ছে। আমি যদি আসি ক্ষমতায়, যেমন ধরেন উদাহরণ হিসাবে বলছি, আমার বউ লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছে, আর আমার গ্রামের সব থেকে যেটা গরিব ছেলে সেও নিচ্ছে, এটা আমার গরিব মানুষের লাভ কি হলো? না, ওই যে একটু আগে বলছিলেন না, বামফ্রন্ট যদি কখনো ক্ষমতায় আসে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার মতো লোকেরা যদি বিধানসভায় যায়, তাহলে মানুষের জন্য কি কি কাজ করবেন? প্রথম মানুষের জন্য কর্মসংস্থান আগে খুঁজবো আমি, আর প্রথম তো আমি আগে শিক্ষাটাকে ঠিক জায়গায় নিয়ে আসবো, স্বাস্থ্য ঠিক জায়গায় নিয়ে আসবো। আচ্ছা, কৃষকের জন্য প্রতিটা জায়গায় আমাকে বহুমুখী হিমঘর করতে হবে। আজকে সেদিন ভোট চাইতে গিয়ে একটা গ্রামে আলু চাষের কাছে গেলাম, এখন 3 টাকা কেজি আলু। আলু চাষিরা তো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। আর এই আলু আমাকে 3 মাস পরে 4 মাস পরে আবার ওই হিমঘর থেকে যখন আমার কাছে আমি কিনতে যাব, তখন আমাকে 20, 25, 30 টাকা করে কিনতে হবে। কৃষকের লাভ কোথায় হলো? আজকে একটা জন মজদুর যখন মাঠে কাজ করতে যায়, মিনিমাম 300 টাকা নেই, আর ও সারাদিনে 3 কুইন্টাল থেকে 4 কুইন্টাল আলু। করণদিঘিতে কোনো হিমঘর নেই না? করণদিঘিতে আবার হিমঘর নেই। চাকুলিয়া বিধানসভার মধ্যে 2টো 3টে হিমঘর আছে, তাহলে একটাও নেই, যার করণদিঘিতে কৃষক আলু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে কি, যে ওই হিমঘর দিয়ে তো আবার ওটা হচ্ছে আপনার যে মিডল ক্লাসের যারা ব্যবসায়ী, তাদের লাভ হচ্ছে, বড় ব্যবসায়ী তাদের লাভ হচ্ছে, কৃষকের লাভ হচ্ছে না। তাই সরকারি বহুমুখী হিমঘর যদি করি, তাহলে এইটা হবে মজদুরের লাভ, সেটা কৃষকদের পক্ষে যাবে বহুমুখী। আচ্ছা, হিমঘর এছাড়া আইআইটি কলেজ আমার দরকার আছে। আমার করণদিঘি ব্লকে একটাই কলেজ আছে, সেখানে আরেকটা আমাকে গার্লস কলেজের দরকার আছে। কারণ যেহেতু ডালখোলা এবং করণদিঘি 2টো জায়গা আছে, করণদিঘি একটা অ্যাসেম্বলি হলেও সেখানে ডালখোলা একটা মিউনিসিপ্যালিটি হয়ে গেছে, এবং করণদিঘির একটা ব্যাপার। এটাও আমি ধন্যবাদ দেব আমার বড়দাকে, নির্মলদাকে, ওরা কলেজটা করে গেছিল। নাহলে এই সময় হলে তো আমাদের অন্ধকার, মানে রায়গঞ্জ আর ইসলামপুর ছাড়া কোনো উপায় ছিল না। ফলে এটার খুব প্রয়োজন আছে। আর শিক্ষা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে মানুষ কোথায় করবে না? আমার গ্রামের লোক 2000 টাকা খরচ করে প্রাইভেট স্কুলে পড়াতে সবাই সক্ষম নাই, তাহলে বেশিরভাগ বাচ্চারা যদি অন্ধকারে থেকে যায়, তাহলে ফিউচারে আমার দেশ, আমার সমাজ, আমার গ্রাম কোথায় যাবে? না, আপনি যে বলছেন যে যে আমাদের যে শাসক শ্রেণীর যে বিধায়ক সেখানে রয়েছেন গৌতম পাল, এবং তার সাথে রয়েছেন তার স্ত্রী পম্পা পাল, তিনিও জেলা সভাধিপতি।
তো গৌতম পাল এবং পম্পা পাল এরা দুজনে মিলে যে উন্নয়নটা করেছে সেটাকে আপনাদের চোখে কিছু পড়েছে উন্নয়ন? আমি তো উন্নয়ন বলবো না এটা, কিছু লোকের ঠিকাদারি বেড়েছে। আচ্ছা, কিভাবে? যেগুলো কাজ হচ্ছে তার অধিকাংশ একটা অন্য জায়গায় চলে যায়, সেটা সবাই বুঝে বলে না। যেমন যেটা আপনাদের ভাষায় ছিল কাটমানি, কাটমানি। হ্যাঁ, সেগুলোই আচ্ছা। হচ্ছে। হ্যাঁ। না, আমি ওইগুলো কারো সম্পর্কে নিন্দা করি না, করার অভ্যাসও নেই। তবে আমার ওখানকার বেশ কিছু ভালো লোক যারা আছে তারা ওটাকে চায় না। আচ্ছা, ও ভাবে নিজেকে হয়তো অনেক কিছু। আমাদের ওখানকার কোন ছেলে পেলে ওটাকে ওইভাবে কেউ দেখতে চায় না। এবং বিজেপির এগেনস্টে ফাইটটা কতটুকু হবে সেখানে? দেখেন, আমি বিরাজ বিশ্বাস। বিজেপির বিরাজ বিশ্বাস যে আছে, আমি আজও ওকে দেখিনি। আচ্ছা, আর যার সঙ্গে আমার চলাফেরা হয়নি, তা আমি তার সুনামও করতে পারছি না, তার বদনামও করতে পারছি না। চলাফেরা থাকে তাহলে হয়তো একটা কথা ছিল, তবে এখানেও থাকে না, থাকে সম্ভবত কলকাতার কথা শুনেছি। তবে দেখা হলে তো আমি ওর সাথে একবার বসবো, গল্প করবো। ভালো ছেলে আমার দেশে অনেক দরকার আছে, যদি ভালো হয় ভালো কথা বলবো ওর। না তাহলে কি করণদিঘিতে যেটা জাতপাতের ভোট নিয়ে যেটা শুরু হয়েছে গোটা রাজ্যে, তার কি কোনো প্রভাব কি করণদিঘিতে পড়বে? জাতপাত মানে মুসলিম এই যে বিভাজন, আমি আপনাকে এইটা বলে যাচ্ছি, রাজবংশী ভোট এবং আর অন্যান্য যারা কিছু বিহারি আছে, কিছু আমার নবশূদ্র ভাইয়েরা আছে, আদিবাসী আছে, প্রত্যেকটা জায়গাতেই আমার ভোট পাচ্ছে। আচ্ছা, প্রত্যেক জায়গায় আমার ভোট আছে। মানে বামপন্থীদেরকে ফিরিয়ে আনতে চাচ্ছে সবাই। হ্যাঁ, আপনার করণদিঘিতে একটা যেটা সমস্যা রয়েছে যে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছে, যারা প্রতি বছর বাইরে গিয়ে কাজ করছে এবং একটা সময় দেখেন বাইরে গিয়ে কাজ করছে তারা বিভিন্নভাবে হ্যারাস্ট হচ্ছে বিভিন্ন রাজ্যে। না, বিভিন্নভাবে হ্যারেস্ট হচ্ছে। এটা কিন্তু একটা চালাকি বলবো আমি। আচ্ছা, দুই গভর্নমেন্টের, দিল্লি এবং কলকাতার। আচ্ছা, মানে দুই গভর্নমেন্টই মানে এটাকে নিয়ে প্রচার করছে, খেলছে আমাদের সাথে, আচ্ছা আচ্ছা, জনগণের সাথে। কিভাবে? আমাদের ওই হাটে মাদারি খেলাগুলো যেমন মানুষকে কিছুক্ষণের জন্য ওষুধ বেচার জন্য পাগল করে দেয় না, ওই রকম এরা দুজনে মানুষকে পাগল করে দিচ্ছে যে কিছুক্ষণের জন্য, কিন্তু পরে দেখা গেল এগুলো কিচ্ছু না। যেমন মহারাষ্ট্র, হরিয়ানা আর দিল্লি, এই তিনটা স্টেট এবং এখন এখন নতুন শুরু হয়েছে উড়িষ্যা, এই চারটা স্টেটে বিজেপি আছে। এখানে মার খাচ্ছে আমার বাংলার শ্রমিক। অন্ধ্রতে কেন মার খায় না? আচ্ছা, তেলেঙ্গানায় কেন মার খায় না? কেরলে তো সব থেকে বেশি বাংলা শ্রমিক আছে, ওখানে কেন মার খায় না? কর্ণাটকে কেন খায় না? যখনই এখানে মারছে তখন এখান থেকে মুখ্যমন্ত্রী হাল্লা করে বলছে এই আমার ওকে মেরে দিল, এই যে বলে দিল। কিন্তু এই যদি একটা ফোন আজ পর্যন্ত করেনি ওখানকার সরকারকে, তাই আমার ভিক্টর, আমার ভাতিজা, ও যখন গেল এখান থেকে গিয়ে ওখানে কংগ্রেসী নেতা পবন খেড়া থেকে নিয়ে এদের সঙ্গে হরিয়ানায় বসলো, ও 7টা মিটিং করেছে। ওই তারপরে ওখানকার যখন আমার ওখানকার যে নেতারা মানে লিডারশিপে যারা আছে তাদের সঙ্গে ওরা নাম্বার দিয়ে দিল লেভারদের, কই এখন হচ্ছে না তো। এটা গোটা একটা গেম খেলতেছিল, মানে বিজেপি আর তৃণমূল এটা একদম সেটিং করে খেলতেছিল। সেটিং। তো এবার কি এই সেই সেটিং তথ্য কি এবার বিধানসভাকে প্রভাব পড়বে রাজ্যে? একদম পড়বে, মানুষ বুঝে গেছে। আচ্ছা, ভিক্টর যেতে পারে, এর মন্ত্রী নেতা একটা গেল না কেন? আবার এখানকার শাসকের যে নেতারা, যে রব্বানি সাহেব কেন গেল না? হামিদুর সাহেব কেন গেল না? ভিক্টরকে যেতে হলো। ওইখানে একটা গন্ডগোল হয়েছিল আপনার কর্ণাটকে, দুটো ছেলে বন্দী হয়ে গেছিল কোর্টে। আবার এই ভিক্টর গিয়ে গেছে। আবার এখানে এই শাসক দলের কিছু নেতা ওই পরিবার থেকে 7 লক্ষ টাকা নিয়েছিল শুনেছি। আচ্ছা, আবার টাকাটাও ফেরত অর্ধেকটা করেছে, অর্ধেকটা এখনো করে অর্ধেক ফেরত পায়নি এখন না। এইরকম একটা খেলছে, মানুষ বুঝে গেছে। মুর্শিদাবাদে যে জুয়েল ছেলেটাকে মেরে দিল উড়িষ্যায়, অধীর চৌধুরী গেল, ওখান থেকে তো খলিলুর রহমান যেতে পারত, ওখানকার আখরুজ্জামান যেতে পারত, এরা কেন যাচ্ছে না?
এই যে আপনি ভোট চলে আসছে, ভোটে যে প্রচার করছেন, মানুষের কাছে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? মানুষের কাছে শিক্ষা স্বাস্থ্য ছাড়া আমি আর অন্য কথা বলি না। আমি যে শিক্ষাটা আপনার শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান। হ্যাঁ, আমরা বেশিরভাগ শিক্ষাটার উপরেই বলেছি। আপনি একজন যে শিল্পপতির মধ্যে পড়ছেন আপনি, দেখেন না, এবার আমরা যদি বলি যে একটু বলছি, বলুন। আমাকে অন্যান্য বিড়িওয়ালা, আমিও আরো সব বিড়িওয়ালা আছে, তো অন্যান্য বিড়িওয়ালার সঙ্গে আমাকে তুলনা করো, ওদের থেকে আমি অনেক ছোট, ওদের থেকে অনেক ছোট বিড়ি। আমি জানি যে কর্মসংস্থানে আপনি অনেক বড়, বুঝলেন না, মানুষের কর্মসংস্থান অনেক করেছেন আপনি, মানুষের কাছেই যায়। হ্যাঁ, এবং আপনাদের যতগুলো ব্র্যান্ড আছে সেটা মানে রাজ্যের মধ্যে একটা বড়। না 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 না, আমরা বড় নয়, আমরা অনেক ছোট। ধলিয়ানে যেসব বিড়ি কোম্পানিগুলো, ওদের থেকে অনেক ছোট আমরা। আচ্ছা, ওদের থেকে অনেক ছোট। না, তাহলে মানুষের কাছে যখন যাচ্ছেন তখন হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তো আপনি বলছেন। 276টা বুথ আমার করম নাকি, 276-এর মধ্যে আমার 175টা বুথ ঘোরা হয়ে গেছে, প্রতি বাড়ি, ডোর টু ডোর। আর 101টা আছে, এটা মোটামুটি 6 দিন লাগবে। আর প্রতিদিন দৈনন্দিন যে রুটিন, সকাল থেকে শুরু করে কিভাবে প্রচার করছেন? সকালে কি বাড়ি থেকে আমি বের হই, কোনোদিন রুটি সবজি খাই, আচ্ছা, আর কোনোদিন হয়তো অমলেট বানিয়ে দেয় রুটির সাথে, খেয়ে নিলাম, বাড়ি থেকে বের হই। যদি কোনোদিন ওই বাড়ি থেকে আমার গিন্নি টিফিনে দিয়ে দিল 2টো রুটি এবং টিফিন বক্সে দিয়ে দিল, তো ওখানে গিয়ে আর খেতে পারি না, কারণ ওরা যা খাওয়ায় আমাকে গ্রামের মধ্যে, দেখি কোনো একটা ছোট্ট, আমার নাতনির মতো বয়স হবে, ও দেখে বাড়িতে করে কটা আঙ্গুর নিয়ে আছে, জল নিয়ে আছে। আবার একটা পেলাম, সব থেকে ভালো লাগলো, অনেক বৃদ্ধ মহিলা। খেতে পাওয়ার থেকে এটা তো অনেক আনন্দের, একটা বাচ্চা যখন আপনাকে খাবার তুলে দিচ্ছে, এটা তো খুব আনন্দের। না, বৃদ্ধা মা আমার, আচ্ছা, রাজবংশীর মধ্যে, ওখানে জল খেতে দিল, তো দেখি আমাদের পুরনো গ্রামের যে সিস্টেমটা, ওটা আমি সেদিন দেখলাম। আবার যেটা ছেড়ে এসেছি, দেখে গুড় দেখেছে আর জল নিয়ে আসলো, আমি একটু গুড় খেলাম, জল খেলাম। এবং তখন অনুভূতিটা কেমন লাগে? তখন ওই বাচ্চাকালের অবস্থাটা মনে হলো, সেই আমার মানে পুরোনো দিনে ফিরে যাওয়ার মতো একটু লাগছে, বেশ ভালো লাগছে। তো আজকে সময়ের অভাবে আমরা আর বেশি আমাদের আলোচনা এগোতে পারছি না। তো হাজী শাহাবুদ্দিন সাহেবের শুভ কামনা করে আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনাকে অজস্র ধন্যবাদ আমাদের ভারত টিভিতে আসবার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন। সাফ কথা। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়।
আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। সম্পর্কে স্বাদ এনে দেয়।